আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থানে আবু সাইদ হত্যা মামলার অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। পলাতক 26 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশিতে ভিআইপিদের সুবিধা না দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। প্রথম ধাপে আসিফ মাহমুদের ব্যাগে ম্যাগাজিন শনাক্ত না হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে প্রধান উপদেষ্টার ফোন আলাপ। দুই দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা জোরদার করার অঙ্গীকার। নির্বাচিত সরকারের সাথে কাজ করতে আগ্রহী বেইজিং। চীন সফর নিয়ে ব্রিফিংয়ে মির্জা ফখরুল। কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে তা মেনে নেবে না বিএনপি। এবং বন্দর অচল করে রাজস্ব কর্মকর্তাদের আন্দোলন অগ্রহণযোগ্য। অর্থ উপদেষ্টার ক্ষোভ। অতীত ভুলে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যাশা সংস্থাটির চেয়ারম্যানের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জুলাই বিপ্লবে প্রথম শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের দ্বিতীয় ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য 10 জুলাই দিন ঠিক করেন। এ মামলায় আসামি 30 জন, আটক 4 জনকে গ্রেফতার দেখানোর পাশাপাশি পলাতক 26 জনকে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে জুলাই গণহত্যার 3টি মামলার অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। বিস্তারিত হুমায়ুন চিস্তির রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনে প্রথম শহীদ হন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। গত বছর 16 জুলাই শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের টিয়ার শেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড আর ছড়রা গুলিতে রণক্ষেত্রে পরিণত হয় রংপুর শহর। ওই দিন দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা রংপুর সড়কে পুলিশ খুব কাছ থেকে গুলি করে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদকে। পুলিশের গুলিতে লুটিয়ে পড়লে তাকে ধরে নিয়ে যায় তার সহযোদ্ধারা। এরপরেই ক্ষোভ আর প্রতিবাদে ফুঁসে ওঠে ছাত্র জনতা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত 13 জানুয়ারি আবু সাইদের ভাই রমজান শেখ হাসিনাকে প্রধান আসামি করে 25 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। গত 24 জুন 30 জনকে আসামি করে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। সোমবার ট্রাইব্যুনাল 2-এ 109 পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। শুনানিতে আবু সাইদ সহ সকল হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের পেছনে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিকে নির্দেশদাতা হিসেবে তুলে ধরেন চিফ প্রসিকিউটর। তবে আসামি হিসেবে 30 জনের মধ্যে তাদের রাখা হয়নি। 30 জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। আগামী 10 জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে 4 জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে 26 জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। যদি সকল আসামি গ্রেপ্তার করা না যায় তাহলে পলাতক আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারেন এবং তার মাধ্যমেই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়ে যাবে। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের বিচার কাজ চলবে তার নিজস্ব গতিতে। ক্রমান্বয়ে সবগুলো মামলার তদন্ত রিপোর্ট পাওয়া যাবে এবং বিচার প্রক্রিয়া তার নির্দিষ্ট গতিতেই এগিয়ে যাবে এবং বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আবু সাইদ হত্যা মামলা সহ এ পর্যন্ত 3টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। এর মধ্যে ট্রাইব্যুনাল 2-এ এটাই প্রথম। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এদিকে আগামীকাল শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দেশব্যাপী জুলাই পদযাত্রা শুরু করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে এনসিপি রংপুর জেলা ও মহানগর কার্যালয়ের সংবাদ সম্মেলনে জেলার প্রধান সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব ও মহানগরের প্রধান সমন্বয়ক সাদিয়া ফারজানা দিনা জানান, সকালে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাইদের কবর জিয়ারত করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসরাত আব্দুল্লাহ সহ কেন্দ্রীয় নেতারা। এরপর গাইবান্ধায় পথসভা শেষে তারা বিকেলে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভা করবেন।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মরণ করতে এবং জুলাই গণ অভ্যুত্থানের অংশ নিতে ছাত্র জনতার আকাঙ্ক্ষার কথা শুনতে এবং সারা দেশের মানুষের দুয়ারে পৌঁছায় যেতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই জুলাই জুড়ে সমস্ত মাস জুড়ে এই কর্মসূচি হাতে নিয়েছে। বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেটা নতুন সংবিধানের মধ্যে দিয়ে পূরণ হোক, আমরা তার জন্যই কাজ করছি এবং আমাদের এই পদযাত্রার একটা এজেন্ডা অবশ্যই থাকবে গণপরিষদ নির্বাচন। উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে AK-47 রাইফেল নয়, বৈধ একটি পিস্তল রয়েছে। ভুল করে তার ম্যাগাজিন এয়ারপোর্টে নিয়ে গিয়েছিলেন। এসব তথ্য জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তাকে অস্ত্র দিতে আইনের ব্যত্যয় ঘটেছে কিনা তা জানা নেই, তবে প্রথম ধাপে নিরাপত্তা তল্লাশিতে কেন তা ধরা পড়েনি সেটি খতিয়ে দেখা হবে জানিয়ে বিমানবন্দরে ভিআইপিদের বাড়তি সুবিধা দেয়া বন্ধের নির্দেশ দেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মরক্কো সফরে যাওয়ার সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ তল্লাশিতে অস্ত্রের ম্যাগাজিন পাওয়া যায় জানিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। তবে উপদেষ্টা জানান নিরাপত্তার স্বার্থে তিনি অস্ত্র রেখেছেন, বিমানবন্দরে এনেছিলেন ভুল করে। অনেকেই বলছেন AK-47 রাইফেল আছে আসিফ মাহমুদের কাছে, তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন তার কাছে একটি বৈধ পিস্তল রয়েছে। এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার পিস্তলের একটা ম্যাগজিন যে থাকে, একটা খালি ম্যাগজিনটা ওইটা ভুলে ওনার রয়ে গেছিল। ওইটা না বিদেশ যাওয়ার কিছু না, হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন, এরকম এই ভুল, এটা একটা মানে জাস্ট একটা ভুল। যেহেতু এটা নিয়ে তো বাইরে ওনার যদি জানতে পারতো আগে তো উনি কোনো অবস্থায় এটা নিতেন না। আগ্নেয়াস্ত্রের নীতিমালায় বলা আছে বৈধ অস্ত্রের লাইসেন্স পেতে বয়স কমপক্ষে 30 বছর এবং 3 বছরের আয়কর পরিশোধ থাকতে হবে। এ দুটির কোনোটিই নেই আসিফ মাহমুদের। তবে অন্য একটি ধারায় বলা আছে মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। আসিফ মাহমুদের ক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটেছে কিনা এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈধ লাইসেন্সের ক্ষেত্রে 30 বছর আছে না কিরকম, আমি অবশ্যই আইনটা মানে নতুন আইন হচ্ছে, আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। বিমানবন্দরে শেষ মুহূর্তের তল্লাশিতে আসিফ মাহমুদের ব্যাগে ম্যাগাজিন পাওয়া যায়। প্রশ্ন উঠেছে প্রথম ও দ্বিতীয় তল্লাশিতে কেন ধরা পড়েনি, বিষয়টি খতিয়ে দেখার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন ভিআইপিদের বাড়তি সুবিধা দেওয়া বন্ধ করতে হবে। এই জন্য আমি অলরেডি বলেছি যে হোক, অনেক সময় আছেন যেমন ধরেন হয়তো আমার ভাই আপনাকে ইয়ের নেতা, উনি যে সময় ঢোকে অন্যান্য সময় থেকে উনি একটু প্রিভিলেজ পায়, এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে এই জন্য বলা হয়েছে। কুমিল্লার মুরাদনগর ও পটুয়াখালীতে নারী নির্যাতনের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর কোনো গাফিলতি ছিল না বলেও দাবি করেন তিনি। তো আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা প্রপার অ্যাকশন নিছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। যারা ভিডিওগুলি করছে তাদের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে ফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রায় 15 মিনিট ব্যাপী এই আলাপচারিতা ছিল উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক, যা দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আলোচনাকালে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দেশে গণতান্ত্রিক ধারা ফেরাতে চীনের মনোভাব অত্যন্ত আন্তরিক বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়ন ও রোহিঙ্গা সংকট সমাধানে আগ্রহ নিয়ে কাজ করছে দেশটি। এদিকে অন্য এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা অভিযোগ করেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটের নামে জাতীয় নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র হচ্ছে। এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ ধমক দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করলে বিএনপি তা মেনে নেবে না। রিপোর্ট মইনুল হাসানের। যেখানে তার সাথে আরো উপস্থিত ছিলেন 5 দিনের চীন সফর নিয়ে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে রাজনৈতিক দলের সাথে সফর বিনিময় চীনা কমিউনিস্ট পার্টির একটি ঐতিহ্য। তিনি বলেন, চীন বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে এবং
ভবিষ্যৎ নির্বাচিত সরকারের সাথে কাজ করতে আগ্রহী। চীন আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরো গভীর দৃঢ়তার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে কাজ করবে। তিস্তা প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করেছি, তারা এটাতে ইতিবাচকভাবে সাড়াও দিয়েছেন, এটার উপরে তারা কাজ করছেন। আমরা অবশ্যই তাদের যে প্রস্তাব যদি তারা দেয় সে বিষয়টা আমরা ভবিষ্যতে যদি আমরা কখনো সরকার পরিচালনার দায়িত্বে আসি তখন সেটা আমরা অত্যন্ত ইতিবাচকভাবেই দেখব বলে আমরা বলেছি। সহযোদ্ধা সহকারী। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দলের কথা ও কাজে কোনো মিল নেই। সিনিয়র নেতারা বলেন, জাতীয় নির্বাচনকে নানাভাবে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। আমাদেরকে ধমক দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনকে ব্যাহত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো সহ্য করবে না। কেউ মনে করে বাংলাদেশ তাদের একক সম্পত্তি, সেটা তাদের মারাত্মক ভুল হবে। পিআরকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে। বিএনপি নেতারা ব্যক্তি বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান। সহযোদ্ধা সহকারী। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। বন্দর অচল বন্ধ করে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এতে দেশের অনেক ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের এই ক্ষোভের কথা জানান অর্থ উপদেষ্টা। অন্যদিকে অতীত ভুলে দেশের স্বার্থে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যাশা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। দুপুরে রাজস্ব ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, সবাই মিলে কাজ করলে গতবারের চেয়ে বছর রাজস্ব আদায় বেশি হবে। ইয়াসিন রানার রিপোর্ট। এনবিআর এর আন্দোলন, বন্দর বন্ধ রাখা, বাংলাদেশ ব্যাংক এবং দুদকের বিষয়ে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, প্রাইভেট প্রতিষ্ঠানের মতো সব বন্ধ করে আন্দোলন করতে পারেন না এনবিআর এর কর্মকর্তারা। এখন স্বচ্ছতার সাথে কাজ করলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না বলেও আশ্বস্ত করেন উপদেষ্টা। জাতীয় স্বার্থে একদম বন্ধ করে দেয় একটা সার্ভিস, এটা কোনো যুক্তিটা গ্রহণযোগ্য। হ্যাঁ, আমাদের সাথে তাদের মতামত থাকতে পারে, আমি বহু আগে বলেছি, কিন্তু পোর্ট বন্ধ করে দেবে, এটা তো প্রাইভেট প্রপার্টি না। আমার ফ্যাক্টরি, বিস্কিটের ফ্যাক্টরি বন্ধ করে দিলাম, তাই না? বা আমার কোকাকোলার ফ্যাক্টরি আমি বন্ধ করে, এটা সরকারের, ইউ আর পেইড বাই দি গভর্নমেন্ট। এ সময় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরদের সমালোচনা করেন অর্থ উপদেষ্টা। বাংলাদেশ ব্যাংক তো চলতো সরকারের নির্দেশে, আদেশে, এবং যারা গভর্নর ছিলেন তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন না, সরি টু সে, তারা একজন সরকার এজেন্ট হিসেবে কাজ করেছে। এখন কিন্তু সেটা নাই। দুদকও আমাদের ব্যাপারটা, দুদক দেখবে, যদি ফ্যাক্ট থাকে এসে করবে। এদিকে প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, আন্দোলনের কারণে রাজস্ব আদায় বাধাগ্রস্ত হয়েছে। এখন অতীত ভুলে দেশের স্বার্থে সবাই একসাথে কাজ করবে। হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে, ব্যবসা বাণিজ্য যেমন বিঘ্নিত হয়েছে, একইভাবে আমাদের রাজস্ব আদায় কার্যক্রমে হোঁচট খেয়েছে। কিন্তু আজকেও সময় আছে, আজকেও তারা চেষ্টা করছে, কারণ এগুলো আগে থেকেই আসলে মাসের শুরু থেকে, ইভেন গত মাসে, এগুলো কিন্তু আমাদের ট্যাক্স অফিসারদের প্ল্যানের মধ্যে ছিল। কারা কারা বড় বড় ট্যাক্স পেয়ার, কারা জুন মাসের শেষে অ্যাডভান্স ট্যাক্স দিবে। আমার ধারণা যে আজকে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট ক্যাশে জমা হবে। রাজস্ব কর্মকর্তারা যেভাবে দক্ষতা ও নিষ্ঠার সাথে অতীতে কাজ করেছেন, একইভাবে তারা কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন এনবিআর প্রধান। নেতৃবৃন্দের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। এনবিআর কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহারে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের আমদানি রপ্তানি কার্যক্রম। দুদিন বন্ধ থাকার পর চট্টগ্রাম সমুদ্র বন্দর, বেনাপোল সহ সকল স্থলবন্দরে সকাল থেকে পণ্য খালাস শুরু হয়েছে। সচল হয়েছে কাস্টমসের কার্যক্রম। চট্টগ্রাম বন্দরে চলছে জাহাজে কন্টেনার উঠানো নামানো কার্যক্রম। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ফারহিন ইসলাম টুম্পার রিপোর্ট। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর সচল দেশের বন্দরগুলোর আমদানি রপ্তানি কার্যক্রম। সকাল থেকে পুরোদমে শুরু হয়েছে পণ্য খালাস কার্যক্রম।
টানা 2 দিন বন্ধ থাকার পর রোববার রাত থেকেই চট্টগ্রাম সমুদ্র বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। জাহাজ থেকে কন্টেইনার নামানো ও পণ্য খালাসও চলছে। কাস্টমস কর্মকর্তাদের পাশাপাশি C&F এজেন্টরাও সক্রিয়ভাবে কাজ করছে। এর আগে আইসিডি থেকে 1849 একক রপ্তানি কন্টেইনার সময়মতো বন্দরে পৌঁছাতে না পারায় চট্টগ্রাম বন্দর ছেড়ে যেতে পারেনি 3টি জাহাজ। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কন্টেইনার ডেলিভারি সহ সকল কার্যক্রম এখন পুরোপুরি সচল। কন্টেইনার জট দ্রুত ছাড়ের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান বন্দর সচিব। তবে ব্যবসায়ীরা বলছেন, গত 2 দিনের অচলাবস্থায় ক্ষতির মুখে পড়েছেন তারা। এদিকে 2 দিন বন্ধ থাকার পর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে যশোরের বেনাপোল স্থলবন্দরের কাস্টমস হাউসে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার HM শরীফুল ইসলাম। অন্যদিকে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের কাস্টমস হাউসে শুল্কায়ন কার্যক্রম শুরু করেছেন কর্মকর্তারা। ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম আবারও সচল হয়েছে। বন্দরের C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব রুহুল আমিন জানান, পণ্য নিয়ে বন্দরে ঢুকছে ভারতীয় ট্রাক। গত শনিবার জাতীয় রাজস্ব বোর্ড NBR সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে চট্টগ্রাম সহ দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ ছিল। এতে অচল হয়ে পড়ে বন্দরগুলো। রোববার রাতে রাজধানীতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে কর্মসূচি ও শাটডাউন প্রত্যাহারের ঘোষণা দেন NBR সংস্কার ঐক্য পরিষদের নেতারা। ফারহিন ইসলাম টুম্পা, ATN বাংলা। দূষণ রোধে মেয়াদ উত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়ার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বায়ু দূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সঙ্গে সচিবালয়ে মতবিনিময় শেষে তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, বায়ু দূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। এজন্য বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে কাজ করার গুরুত্বারোপ করা হয়। বায়ু দূষণ রোধে অক্টোবরের আগে ভাঙাচোরা রাস্তার মেরামত কাজ শেষ হবে জানিয়ে নতুন 250টি গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, ঢাকার আশেপাশের নো ব্রিক ফিল্ড জোন ঘোষণা করা হবে। চীনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করে বায়ুর মান উন্নয়নে কাজ করবে সরকার। বিআরটি এর সাথে মিলে আমরা যৌথভাবেই ঘোষণা দিয়েছিলাম যে পুরনো বাসগুলোকে আর চলতে দেওয়া হবে না। এখন আমরা বিআরটি এর সাথে মিলে একসাথে পুরনো বাসগুলোর বিরুদ্ধে অভিযানে যাব। পুরনো বাস রাস্তা থেকে সরবে, নতুন বাস যেগুলো হয়তো ইলেকট্রিক ভেহিকেল, ইলেকট্রিক বাসেস, সেগুলো আসবে। ভালো সংবাদ হচ্ছে যে আমরা অলরেডি 250টা, তাই না, বাস কেনার টাকার অনুমোদন পেয়ে গেছি। যে নামেই হোক, আগামী 1 মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। দলের নেতারা বলেন, অভ্যুত্থানের 1 বছর পর হলেও যে প্রত্যাশা নিয়ে ছাত্র জনতা রাজপথে বসেছিল তা কিছুই পূরণ হয়নি। মফস্বল থেকে শুরু করে রাজধানী পর্যন্ত চাঁদাবাজি, টেন্ডারবাজি আর জবরদখল শুধু হাত বদল হয়েছে বলেও অভিযোগ করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে দলের কর্মসূচি তুলে ধরতে রাজধানী পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে জুলাই অভ্যুত্থান পালন উপলক্ষে 11 দিনের কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, গণহত্যার বিচারের দাবিতে পদযাত্রা, আলোকচিত্র প্রদর্শনী, স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ও ঐক্য সংহতি সমাবেশ। 5 আগস্টে গণ অধিকার পরিষদ অভ্যুত্থান দিবস পালন করবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। দুঃখজনক হলেও সত্য, আজকে এই জুলাইয়ের বর্ষপূর্তিতে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হচ্ছে যে রাজনৈতিক অপসংস্কৃতির আমরা পরিবর্তন চেয়েছিলাম, আজকে আমরা সেটি দেখতে পাচ্ছি না। সেই পুরানো পেশি শক্তি, আধিপত্য বিস্তার, দলবাজি, দখলবাজি রাজনীতি হাত বদল হয়েছে, আর কোনো পরিবর্তন হয় নাই। দুদকের মামলায় সোহাগ পাটোয়ারি নামে আরো 1 প্রতারক গ্রেফতার হয়েছে। একদিনের ব্যবধানে 5 প্রতারক গ্রেফতার হলো। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ডিজিটাল ক্যামেরা, বুম, সেলফি স্টিক, 2টি পাসপোর্ট, পত্রিকার বিভিন্ন চ্যানেলে একাধিক পদধারী, সোহাগ পাটোয়ারির ভিজিটিং কার্ড, সোনালী ব্যাংকের চেক বই, 6টি মোবাইল সেট ও 23টি সিম কার্ড জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে দুদকের চেয়ারম্যান, মহাপরিচালক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নাম, পরিচয় ও ছবি বিভিন্ন
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। এর আগে গত 24 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাজনাতা আব্দুল্লাহর একটি পোস্ট দেখে ঘটনাটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এরই পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় প্রতারক চক্রটিকে শনাক্ত করে চক্রের মূল হোতা সেলিম সহ 5 জনকে গ্রেফতার করা হয়। নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে হলে পর্যাপ্ত সুবিধা নিশ্চিত করার তাগিদ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানী গুলশানে একটি হোটেলে নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের বিনিয়োগে চ্যালেঞ্জ ও অগ্রগতি নিয়ে এক আলোচনায় একথা বলা হয়। এই খাতে বিনিয়োগে দীর্ঘসূত্রিতা, জমির অভাব, অস্বচ্ছতা, সরকারের পলিসি দুর্বলতা এবং বারবার নীতি পরিবর্তনের অভিযোগ জানান বক্তারা। তারা বলেন, চলমান সমস্যা দূর করে চীনা বিনিয়োগ নিশ্চিত করতে হলে বিটাকে এগিয়ে আসতে হবে। সাউথ ইস্ট ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেস এবং সহযোগী বিভাগগুলোর আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে 3-0 পলিসি বিষয়ক আন্তর্জাতিক সামিট। সম্মেলনে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোফাজ্জল হোসেন। প্রথম অধিবেশনের প্রধান অতিথি ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান আশরাফুল হাসান। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল হান্নান চৌধুরী। বিশ্বের 6টি দেশের নীতি নির্ধারক, শিক্ষাবিদ ও যুব নেতারা এই সম্মেলনে অংশ নেন। সামিটে দারিদ্র্য, বেকারত্ব এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে কার্যকর কৌশল নির্ধারণের উপর গুরুত্বারোপ করা হয়। আর্থিক সহযোগিতার চেয়ে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সকালে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন পরিদর্শনের পর এক বক্তব্যে এই তাগিদ দেন তিনি। এ সময় রাষ্ট্রীয় সম্মাননায় 21 পদকের প্রাপ্ত অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করেন মাহমুদুর রহমান। ফাউন্ডেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অর্থ বুঝে নেন সিইও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর। একটি জালিম শাসক যতই শক্তিশালী হোক না কেন, যত দীর্ঘ সময় সে ক্ষমতায় থাকুক না কেন, যদি একটি দেশের তরুণ সমাজ প্রাণ ভয় উপেক্ষা করে রাস্তায় নেমে আসতে পারে শুধুমাত্র দেশকে মুক্ত করবার জন্য, জনগণকে মুক্ত করবার জন্য, তাহলে সেই জালিম শাসকের পক্ষে টিকে থাকা সম্ভব হয় না। আল্লাহ রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ভোক্তাদের মানসম্মত পণ্য পৌঁছে দিতে বদ্ধপরিকর মেরিন ক্যাপ্টেন ও ইঞ্জিনিয়ারদের হাতে গড়া মেরিনার্স গ্রুপ চিপস, বিস্কুট, ভোজ্য তেল সহ 42টি খাদ্য পণ্য নিজস্ব ব্যবস্থাপনায় দেশব্যাপী সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। মেরিনার্স গ্রুপের সিইও এবং এমডি শামীম আহমেদ জানান, তাদের উদ্দেশ্য কম দামে হালাল পণ্য গ্রাহকের হাতে পৌঁছে দেয়া। মনির হোসেন তপুর রিপোর্ট। ব্যাংক ঋণ ছাড়াই 170 জন মেরিন ক্যাপ্টেন ও ইঞ্জিনিয়ারদের রেমিটেন্সের টাকা দিয়ে 2021 সালে যাত্রা শুরু করে মেরিনার্স গ্রুপ। পাবনার বেড়ায় 32,000 স্কোয়ার ফিট জায়গায় মেরিনার্স ফুড অ্যান্ড এগ্রো লিমিটেড এবং মেরিনার্স বেকার্স অ্যান্ড বেভারেজ লিমিটেডের ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে 42টি পণ্য। কর্তৃপক্ষ জানায়, অত্যাধুনিক মেশিনে তৈরি পণ্য নিজস্ব ল্যাব দিয়ে মান পরীক্ষার পরই বাজারে ছাড়া হয়। তাদের ফ্যাক্টরিতে কর্মরত 80 ভাগই নারী। এরকম একটা প্রত্যন্ত অঞ্চলে আমরা এই ফ্যাক্টরি সেট আপটা দিয়েছি, যেখানে প্রত্যন্ত অঞ্চলের অসহায় লোকজন এখানে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং যার মধ্যে অধিকাংশই হচ্ছে নারী। নারীদের যে একটা সেফ সিকিউর কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছি, এটাও আমাদের একটা বিশাল সাফল্য। রাজধানীর মগবাজারে গুলফেশা প্লাজায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে সিইও এবং এমডি শামীম আহমেদ জানান, নিজস্ব ডিস্ট্রিবিউশন চ্যানেল দিয়ে গ্রাহকদের কাছে স্বাস্থ্যকর পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে। 170 জন মেরিন ইঞ্জিনিয়ার আছে আমাদের সাথে, প্রত্যেকেরই রেমিটেন্সের হালাল টাকায় গড়া আমাদের এই প্রতিষ্ঠানটা। এখন এই প্রতিষ্ঠানটা যেহেতু সুদের সাথে লোনের সাথে ইনভলভ না, সো আমাদের মাথার উপরে সেই বোঝাটা নেই এবং আমরা কাস্টমারকেও এটা বলি যে হালাল টাকায় সুদমুক্তভাবে যে পণ্যটা, এটা স্বাদও যেমন ভালো লাগবে মুখে, কিন্তু আত্মিকভাবে একটা শান্তি পাবে। এটাতেও কমিটেড যে আমরা প্রফিট প্রয়োজনে মার্জিনাল করব, কিন্তু আমরা ওইটা নিশ্চিত করব গুণগত মানটা যেন ঠিক থাকে, আর যেটা আমরা পারবো না
ওই প্রোডাক্ট আমরা মার্কেটে ছাড়বো না। তিনি আরো জানান, সীমিত লাভে পণ্য বিক্রি করছেন তারা। মেরিনার্স গ্রুপে বর্তমানে 5 শতাধিক কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এবং দক্ষিণ কোরিয়ার সোল গেটওয়ে কর্পোরেশনের মধ্যে একটি সমঝোতার স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এসডিআই এর পরিচালক ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন এবং সোল গেটওয়ে কর্পোরেশনের পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিইও ডক্টর জে কিউন মুন। এই সমঝোতার মাধ্যমে বাংলাদেশি তরুণদের দক্ষতা উন্নয়ন, কোরিয়া ভিত্তিক প্রশিক্ষণ ও কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে। এছাড়া শিক্ষক শিক্ষার্থী বিনিময়, গবেষণা ও প্রযুক্তি ভিত্তিক সহযোগিতাও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব কামরুজ্জামান লিটু, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ডক্টর সিরাজুল হক চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কামরুন নেহার সহ আর অনেকেই। আরব দেশের খেজুর চাষ হচ্ছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। বাণিজ্যিকভাবে এই খেজুর চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক নূর আলম। এবছর অন্তত 5 লাখ টাকার খেজুর বিক্রির স্বপ্ন দেখছেন তিনি। খেজুর গাছে টিস্যু কালচারের শাখা চারা বিক্রি করেও লাভবান হচ্ছেন মিশ্র ফলের এই বাগান মালিক। পাহাড়ে সৌদি খেজুর চাষের খবর পাঠিয়েছেন খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদ, জানাচ্ছেন শরীফুল ইসলাম। পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গার রসুলপুরে দুর্গম গ্রামে মিশ্র ফল বাগানের জন্য সুখ্যাতি রয়েছে শৌখিন কৃষক নূর আলমের। এবার আরবের খেজুরের বাণিজ্যিক চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। শুরুতে ইংল্যান্ড থেকে মূল্যবান 25টি চারা সংগ্রহ করে বাগানে লাগান। পরে তিনি আরও 75টি চারা সংগ্রহ করেন সৌদি আরব থেকে। এখন সেসব গাছে থোকায় থোকায় ঝুলছে আরবের খেজুর। সবুজ ও হলুদ রঙের খেজুরের থোকা শোভা পাচ্ছে নূর আলমের বাগানে। প্যাকেটে মোড়ানো খেজুর দেখতেই যেন নয়ন জুড়িয়ে যায়। পাহাড়ি মাটিতে বাণিজ্যিকভাবে খেজুর চাষের খবরে অনেকেই ছুটছেন তার বাগান দেখতে। এখান থেকে কাজ করি, তারপরে সংসার চলে। খুব চমৎকার পরিবেশে একটা বাগান, পাহাড়ের মাটিতে। আমাদের মাটিরাঙ্গার সদর থেকে অনেকটা দূরে হলেও চমৎকার দৃষ্টিনন্দন একটা বাগান। 2019 সালে খেজুরের চাষাবাদ শুরু করলেও গত 3 বছর ধরে সেসব গাছে ফলন আসছে। গত বছরও 2 লাখ টাকার খেজুর বিক্রি করেন তিনি। এবার 5 লক্ষাধিক টাকার খেজুর বিক্রির আশা করছেন নূর আলম। মরুভূমির খেজুর চাষ করে সফলতার জন্য খুশি কৃষি বিভাগও। অনাবাদী পাহাড়ে খেজুর বাগান সম্প্রসারণে উদ্যোগী হওয়ার কথা জানান কৃষি কর্মকর্তারা। এই খেজুরের টিস্যু কালচার চারাগুলো আমি প্রাথমিকভাবে ইংল্যান্ড থেকে সংগ্রহ করি 25টা চারা। তারপরে ধাপে ধাপে আমি 100 চারা পূর্ণ করি। এর মাঝে 3টা ধাপে চারা, 2টা ধাপের চারার মধ্যে আমার 70টা গাছে এবছর আলহামদুলিল্লাহ ফলন আসছে। ওই কৃষকের বাগান পরিদর্শন করি। ওই বাগানে অনেকগুলা খেজুরের প্রায় 120 থেকে 30টা গাছে ফলন এসেছে এবং গত বছরের তুলনায় ফলন অনেক ভালো। খেজুরের পাশাপাশি নূর আলমের বাগানে শোভা পাচ্ছে ড্রাগন, চায়না কমলা সহ বিভিন্ন মিশ্র ফলের গাছ। তার সফলতা দেখে বাগান করতে আগ্রহী হয়ে উঠছেন অন্য কৃষকরাও। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক সংবাদ। শান্তিপূর্ণ আচরণ ও যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মার্কিন হামলার আগে ইরান ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে এমন দাবিও নাকচ করেছেন তিনি। ফক্স নিউজে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের জন্য অনেক বড় পরিবর্তন আনতে পারে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রভাব নিয়ে দেয়া বক্তব্য অতিরঞ্জিত করেছেন ট্রাম্প। অফিসিয়াল এক্স পোস্টে তিনি আরো বলেন, ট্রাম্প হামলার ঘটনাগুলোকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে বলেছেন। এই হামলা কার্যত আমেরিকাকে বড় সাফল্য এনে দেয়নি বলেও দাবি করেন খামেনি। খেলার খবর।
সাদা পোশাকে হতাশাজনক পারফরমেন্সের পর ওয়ানডে সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের। কলম্বোয় সীমিত ওভারে ম্যাচ দিয়ে নতুনভাবে শুরু করতে চায় বাংলাদেশ। সফর শুরুর আগে ওয়ানডে দলে নেতৃত্বে পরিবর্তন এসেছে। নাজমুল হোসেন শান্তর জায়গায় নতুন অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। শ্রীলঙ্কা সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটে শুরু হচ্ছে মেহেদী হাসান মিরাজ অধ্যায়। তার নেতৃত্বে নতুন উদ্যমে ওয়ানডে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। কলম্বোয় প্রেমাদাসা স্টেডিয়ামে কঠোর অনুশীলন করেন রঙিন পোশাকে খেলা ক্রিকেটাররা। ওয়ানডে ফরম্যাট নিজেদের প্রিয় ছন্দে ফেরার চেষ্টায় এবার নতুন অধিনায়ক, নতুন মনোভাবে এবং নতুন লক্ষ্য নিয়ে মাঠে নামার অপেক্ষায় মিরাজ বাহিনী। 30তম জাতীয় পুরুষ ভলিবলে বাংলাদেশ নৌবাহিনী এবং 25তম জাতীয় নারী ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। বিকেলে রাজধানী জাতীয় ভলিবল স্টেডিয়ামে পুরুষ বিভাগের ফাইনালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবিকে 3-1 সেটে পরাজিত করে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয় নৌবাহিনী। আর নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসারকে 3-0 সেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় পুলিশ। ফাইনাল শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু ও নারী ভলিবল কমিটির সম্পাদক আমিরুল হোসেন আপন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। জুলাই গণঅভ্যুত্থানে আবু সাইদ হত্যা মামলার অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। পলাতক 26 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশিতে ভিআইপিদের সুবিধা না দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। প্রথম ধাপে আসিফ মাহমুদের ব্যাগে ম্যাগাজিন শনাক্ত না হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে প্রধান উপদেষ্টার ফোনালাপ। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা জোরদার করার অঙ্গীকার। নির্বাচিত সরকারের সাথে কাজ করতে আগ্রহী বেইজিং। চীন সফর নিয়ে ব্রিফিংয়ে মির্জা ফখরুল। কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে তা মেনে নেবে না বিএনপি। এবং বন্দর অচল করে রাজস্ব কর্মকর্তাদের আন্দোলন অগ্রহণযোগ্য, অর্থ উপদেষ্টার ক্ষোভ। অতীত ভুলে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যাশা সংস্থাটির চেয়ারম্যানের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।